أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তো প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। যারা আমার সাথে ইতিমধ্যে কোনো কোর্স পায় নাই তাদের জন্য আমার সংক্ষিপ্ত পরিচয় আমি বলছি। আমার নাম সিদ্দিক আহমদ। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। এক্সকিউজ মি। তো আপনাদের সেমিস্টারে আমি এবার প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের এই কোর্সটি কন্ডাক্ট করব। এই কোর্সটি 2 ক্রেডিট আওয়ারের এবং 2 কন্ট্রাক্ট আওয়ারের। আপনারা ইতিমধ্যে গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছেন এবং সেখানে নিয়মিত আপনারা এই কোর্সের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস পাবেন। গুগল ক্লাসওয়ার্কের মধ্যে আপনাদের একটা অ্যাটেন্ডেন্স শিটের ফর্ম আছে। ওই গুগল ফর্মটি আপনারা প্রতি ক্লাসে পূরণ করবেন। প্রতি সাবমিশন একটি ক্লাস অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। তো আমরা ইতিমধ্যে 2টি ম্যাটেরিয়ালস গুগল ক্লাসরুমে আপলোড দিয়েছি। একটি হচ্ছে এই কোর্সের সিলেবাস আর একটি হচ্ছে আমাদের প্রথম সেগমেন্টের যে ক্লাস প্রেজেন্টেশন। ওই প্রেজেন্টেশনটি আমি অলরেডি আপলোড দিয়েছি। আপনারা এটা ডাউনলোড করে সেই অনুযায়ী আপনারা আপনাদের পড়াশোনা অব্যাহত রাখবেন। তো আপনাদের সিলেবাসে প্রেসক্রাইবড কিছু বুক রেফারেন্স দেওয়া আছে। ওই বুকগুলি আপনারা পড়বেন। এছাড়া অন্যান্য বই আপনারা পড়তে পারেন। তবে আমরা যে বিষয়গুলি পড়ার জন্য বেশি এমফাসাইজ করব সেগুলি আমাদের ক্লাস নোটে বা ক্লাস প্রেজেন্টেশনে দেওয়া আছে। আপনারা ওই টপিকগুলি বেশি স্টাডি করার চেষ্টা করবেন। নর্মাল বইয়ের বাইরেও আপনারা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস আপনারা পেতে পারেন। সেখান থেকে স্টাডি করলেও চলবে। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের যে টপিকগুলি সেই টপিকগুলি একটু জেনে নিই। তো প্রথমে আসছি ইকোনমি কি। ইকোনমি একটা পরিচিত শব্দ আমাদের কাছে, কারণ আমরা দৈনন্দিন জীবনে এই শব্দটি খুবই ব্যবহার করি। আমরা যদি কোনো এক জায়গায় বাসে যাই বা ট্রেনে যাই অথবা বিমানে যাই, সেখানে ইকোনমি ক্লাস টিকিট আছে, আবার বিজনেস ক্লাস আসন আছে কিছু। তো ইকোনমি বলতে আমরা তাহলে কি বুঝি? ইকোনমি ক্লাসের যাত্রীদের টিকিটের ভাড়া একটু কম হয় এবং তাদের সিটগুলি একটু চাপানো হয় এবং কমফোর্টেবিলিটি কম থাকে। তার মানে আমরা বুঝতে পারি যে ইকোনমি মানে হচ্ছে কম খরচে আপনি যে প্রোডাক্ট কিনবেন সেটা যদি কম খরচ হয় তাহলে এটা একটা ইকোনমি রেট। তো আসুন আমরা আমাদের ডিসিপ্লিন বা আপনার একাডেমিক ডেফিনেশনে কি বলতে পারি আমরা ইকোনমিক্সকে। ইকোনমি ইজ এ সিস্টেম দ্যাট প্রোভাইডস লিভিং টু দ্য পিপল। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবন ধারণের জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন সেই জিনিসগুলি আমরা যে প্রক্রিয়ায়
উপার্জন করতে পারি এবং ভোগ করতে পারি, ওই সিস্টেমটাই হচ্ছে ইকোনমি। আর এই প্রয়োজনীয় জিনিসগুলি যদি আমরা অ্যাকোয়ার করতে চাই, এগুলির জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এসবের জন্য পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং আর্ন করতে হবে। তো আমরা কি আর্ন করি? আমরা আর্ন করি টাকা বা মানি। এই যে মানি আর্ন করছি, কেন মানি আর্ন করছি? আমরা মানি আর্ন করছি, মানি তো আর আমরা খেতে পারি না বা কনজাম্পশন করতে পারি না। আমরা খাদ্য কেনার জন্য মানি ব্যবহার করি, বস্ত্র কেনার জন্য মানি ব্যবহার করি, চিকিৎসার জন্য ব্যবহার করি, শিক্ষার জন্য মানি খরচ করি। তাহলে মানির উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি অ্যাকোয়ার করা, যেগুলির মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রয়োজনগুলি মেটাতে পারি। তাহলে ইকোনমিক্সের উদ্দেশ্য কিন্তু মানি না, কিন্তু মানি একটা অন্যতম সাবজেক্ট ম্যাটার ইকোনমিক্সে। কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের প্রয়োজনীয় যেসব জিনিস দরকার, সেই জিনিসগুলি আমরা কিভাবে উৎপাদন করতে পারি, কিভাবে ভোক্তার কাছে পৌঁছাইতে পারি এবং কিভাবে সেই উপাদানগুলি আমরা সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে স্যাটিসফ্যাকশন পেতে পারি। ইকোনমিক্সে এই বিষয়গুলি আলোচনা করা। যদি ফর্মাল ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের একটু ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। প্রকৃতপক্ষে যেহেতু ইকোনমিক্স মানুষের জীবন ধারণের সাথে রিলেটেড, সেহেতু মানব সভ্যতার যখন উদ্ভব হয়েছিল তখন থেকেই ইকোনমিক্স এই সমাজে অবস্থান করছে। আমরা জানি যে বিভিন্ন সময় পৃথিবীর যখন জনবসতি শুরু হয়, জীবন ধারণের জন্য মানুষ কৃষিকাজ শিখে, পরবর্তীতে বস্ত্র উৎপাদন শিখে, বস্ত্র ব্যবহার শুরু হয়, চিকিৎসার জন্য মানুষ ট্রিটমেন্টের দ্বারস্থ হতে থাকে। তো এই বিষয়গুলি মানব সভ্যতার অতি প্রাচীন ইতিহাস থেকেই প্রচলিত আছে। তো যেহেতু এই সমস্ত অ্যাক্টিভিটিজের সাথে আমরা প্রাচীনকাল থেকেই সম্পৃক্ত, সেহেতু ইকোনমিক্স তখন থেকেই আমাদের সমাজে অ্যাপ্লিকেবল আছে। কিন্তু অ্যাজ এ সেপারেট ডিসিপ্লিন, এডুকেশনাল ডিসিপ্লিন, ইকোনমিক্সের উপর প্রথম যিনি বই লেখেন, ওনার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। ওনাকে ফাদার অব ইকোনমিক্সও বলা হয়। উনি ইকোনমিক্সের একটি ডেফিনেশন দিয়েছেন। আমরা দেখি সেই ডেফিনেশনে কি বলা আছে। অ্যাডাম স্মিথ বলেছেন, ইকোনমিক্স ইজ এ সায়েন্স which studies the nature, causes and growth of the wealth of nations. সহজ কথায় বলতে গেলে ইকোনমিক্স হচ্ছে সম্পদের বিজ্ঞান। তো ওনার এই ডেফিনেশনের অনেক ক্রিটিসিজম রয়েছে। তার মধ্যে প্রধান যে ক্রিটিসিজম, সেটা হচ্ছে উনি ওনার ডেফিনেশনে কোনো মানুষের ওয়েলফেয়ারের কথা বলেন নাই। উনি শুধু সম্পদের বৃদ্ধিকেই ইকোনমিক্সের বিষয়বস্তু হিসেবে ধরেছেন। কিন্তু সম্পদের উদ্দেশ্য মানুষের ওয়েলফেয়ার করা, সেই ওয়েলফেয়ারের বিষয়কে উনি ইগনোর করেছেন। যাই হোক, পরবর্তী প্রজন্মের ইকোনমিস্ট আলফ্রেড মার্শাল আসলেন।
উনি এসে বললেন যে না, শুধু সম্পদ নিয়ে আলোচনা করাই ইকোনমিক্সের কাজ না। ইকোনমিক্সের সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষের ওয়েলফেয়ার নিয়ে আলোচনা করা। সো ওনার ডেফিনেশনটা দাঁড়ায় তাহলে ইকোনমিক্স, on the one hand it study the wealth, and the other hand more important side is the study of man. তো ওনার ডেফিনেশনেরও ক্রিটিসিজম রয়েছে। উনি নন ম্যাটেরিয়াল গুডস আর নট অ্যাকনোলেজড বাই মার্শাল। মার্শাল যেসব নন ম্যাটেরিয়ালস গুড আছে সেগুলির ব্যাপারে উনি কিছু বলেন না ওনার ডেফিনেশন। নন ম্যাটেরিয়াল গুডস তার মানে আমরা মানি খরচ করি শুধু প্রোডাক্ট অ্যাচিভ করার জন্য না, অনেক সময় সার্ভিস অ্যাচিভ করার জন্য বা সার্ভিস পাওয়ার জন্য আমরা কি করি, মানি খরচ করি, স্যাটিসফ্যাকশনের জন্য মানি খরচ করি। ওনার ডেফিনেশনে এই বিষয়টা নাই। লিমিটেড টু দোজ অ্যাক্টিভিটিস হুইচ ইনক্রিজ হিউম্যান ওয়েলফেয়ার। উনি শুধুমাত্র ওয়েলফেয়ারের বিষয়টাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। এছাড়াও আরো যে ইকোনমিক্সের অন্যান্য বিষয় আছে, যেমন ডেভেলপমেন্ট, ফিউচার ডেভেলপমেন্ট ইত্যাদি, সেই বিষয়গুলি ওনার ডেফিনেশনে ক্লিয়ারলি বলা নাই। তো আপনারা এর আরো কিছু ক্রিটিসিজম বিভিন্ন বইতে পাবেন এবং ইন্টারনেটেও আপনারা এইসব ক্রিটিসিজমগুলি চেষ্টা করলেই পেতে পারেন। তো এরপর আসলেন লায়নেল রবিন্স। উনি এসে বললেন ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার as a relationship between ants and scarce meals which have alternative uses. তো উনি এসে একটু ডিফারেন্ট অন্য দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বললেন। ওনার ডেফিনেশনকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে চারটা বিষয় এখানে আছে। একটা হচ্ছে ম্যান হ্যাজ unlimited wants or ends. Second হচ্ছে the means or resources to satisfy them are limited. Third হচ্ছে these resources are not specific and have alternative uses. And fourth হচ্ছে man has therefore to choose between wants. এই ডেফিনেশনের সারসংক্ষেপে এভাবে বলা যায় যে মানুষের অভাব হচ্ছে অসীম, কিন্তু অভাব পূরণের যে সম্পদ, সেই সম্পদ হচ্ছে সীমিত। কাজেই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার জন্য মানুষ যে বিহেভ করে, ইকোনমিক্স ওই বিহেভিয়ার নিয়েই আলোচনা করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে মানুষের সম্পদ সীমিত, অভাব অসীম। তো সীমিত সম্পদ দিয়ে যদি অসীম অভাব পূরণ করতে হয় তাহলে আমাদের একটা প্রবলেম চলে আসে, সেটা হচ্ছে চয়েসের প্রবলেম। যে আপনি কোন অভাবটা প্রথমে পূরণ করবেন, তারপর কোনটা করবেন, তারপর কোনটা করবেন। তো এভাবে যদি আমরা প্রায়োরিটাইজিং করি আমাদের প্রবলেমগুলি বা আমাদের নিডগুলি, তাহলে প্রায়োরিটিজ করা পার্সন টু পার্সন ভেরি করবে। এমনকি কান্ট্রি টু কান্ট্রি এই প্রায়োরিটাইজেশন অফ নিড এটা ভেরি করবে। যেমন বাংলাদেশের অ্যাসপেক্টে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের প্রধান সমস্যা হচ্ছে দারিদ্রতার সমস্যা। আমরা দারিদ্রতা বিমোচনের জন্য আমাদের সব সম্পদকে প্রথমে ইউটিলাইজ করার চেষ্টা করব, তারপরে অন্যান্য প্রবলেম, শিক্ষা,
তারপরে চিকিৎসা, এইসব প্রবলেমগুলি আসবে। কিন্তু যেসব কান্ট্রি অলরেডি শিক্ষার হার সর্বোচ্চ আছে, খাদ্যেও স্বয়ংসম্পূর্ণতা আছে, দারিদ্রতাও নাই, ওইসব কান্ট্রি তাদের প্রায়োরিটাইজেশনে অন্য বিষয়গুলি নিয়ে আসবে। হয়তো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তাদের ফার্স্ট প্রায়োরিটি হতে পারে, বা ধরেন সায়েন্টিফিক ইনভেনশন লাইক এজ মহাকাশ অভিযাত্রা, সমুদ্র গবেষণা ইত্যাদি বিষয় তারা প্রথম প্রায়োরিটিতে নিয়ে আসতে পারে, কারণ তাদের ওই খাদ্যের সমস্যাটা তখন প্রায়োরিটিতে থাকবে না। তো এই ডেফিনেশনেরও কিছু ক্রিটিসিজম রয়েছে, আপনারা এগুলি একটু দেখে নেবেন। এরপরে যে ডেফিনেশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্যামুয়েলসনের ডেফিনেশন। উনি বলেছেন, economics is a study of how man and society choose, with or without the use of money, to employ scarce productive resources which could have alternative uses to produce various commodities over time and distribute them for consumption now and the future among various people and groups of society. উনি এসে অতিরিক্ত একটা কথা বলেছেন যে আমাদের অভাব আছে, সীমিত সম্পদ দিয়ে অভাব পূরণ করব, তা ঠিক আছে, কিন্তু সাথে সাথে আমরা যেই সম্পদ আছে এই সম্পদ থেকে কিছু সম্পদ আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিতে হবে। এর কারণ হলো, ধরেন আপনি এই বছর 10 মণ ধান উৎপাদন করলেন, এই পুরো ধানটাকেই যদি আপনি কনজাম্পশন করে ফেলেন, তাহলে নেক্সট ইয়ারে নতুন ধান উৎপাদনের জন্য যে বীজ প্রয়োজন, সে বীজ আপনি আর পাচ্ছেন না। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর ধান খেতে পারবে না। কাজেই আপনাকে পুরোপুরি যা প্রোডাকশন হচ্ছে পুরোটাই কিন্তু কনজাম্পশন করে ফেললে হবে না। কিছু সম্পদ ভবিষ্যতের জন্য, রিপ্রোডাকশনের জন্য রেখে দিতে হবে। তো আমরা ডেফিনেশন সম্পর্কে আমাদের আলোচনা এখানে শেষ। তো আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই টপিকের উপর আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।